হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্রের অধীনত অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের ছাত্র। আমি এই কৃষি কথামালা চ্যানেলের উদ্দেশ্যটা আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমরা কিভাবে মাটিটাকে সংরক্ষণ করতে পারি এবং তার প্রোডাকশানটা কিভাবে চাষিদের যাতে বাড়ানো যায় এবং সচেতনতামূলক কিছু কাজকর্ম যাতে আমরা করতে পারি, এই সমস্ত উদ্দেশ্য আপনাদেরকে বলেছিলাম। তো আমাদের ফার্স্ট প্রচেষ্টা হবে কিভাবে জৈব সার আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। সেই জৈব সার, যেই জৈব সার আপনারা কোনো একটা জায়গায়, ফাঁকা জায়গায় গরুর গোবর ফেলে রেখে দেন এবং সেটা কিছুদিন দেখেন যে কেঁচোতে খেয়েছে এবং সেটা মনে করেন জৈব সার হয়ে গেছে, কিন্তু ওর ম্যাক্সিমাম যে নিউট্রিয়েন্টটা সেটা কিন্তু লিচ হয়ে গেছে। তো সেই প্রসেসটা আমি এই ভিডিওতে সঠিকভাবে ব্যাখ্যা করব। আশা করি চাষি ভাইরা সকলে এই ভিডিওটা দেখবেন এবং আপনাদের জমিতে অ্যাপ্লাই করবেন। তো সর্বপ্রথমে আমি বলবো যে এই ভার্মি কম্পোস্ট বা জৈব সার তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে। উপকরণগুলি হলো, নাম্বার 1 যেটা লাগবে সেটা হচ্ছে কাউ ডাং বা গরুর গোবর লাগবে। দেন সেকেন্ড লাগবে ইউরিন বা গরুর মুত। থার্ড লাগবে আপনার হাফ রটেন গ্রাস বা অর্ধ পচনযুক্ত ঘাস লাগবে। এবং আপনাকে কি করতে হবে, কলা গাছের যে কাণ্ড হয় বা আপনার যে কচুরিপানা গাছ হয় সেটাকে যাতে একদম ছোট ছোট পিসে 2 থেকে 3 সেন্টিমিটার হাইস্ট ছোট ছোট পিসে কেটে সেটাকে কিন্তু আপনাকে রোদ্রে শুকিয়ে নিতে হবে প্রায় 7 থেকে 8 দিন। এবং তার উপরে গরুর গোবরটা কিন্তু অল্পভাবে ছড়িয়ে দিতে হবে যাতে সেটা ডাইজেশন হয় অণুজীবের দ্বারা। ঠিক আছে, তারপরে আপনি কি করবেন, সর্বপ্রথম আপনি করবেন কি, আপনি একটা ট্যাঙ্ক বানাবেন। আপনি যদি পার্মানেন্ট ট্যাঙ্ক বানাতে চান তাহলে কংক্রিট দিয়ে বানাবেন, আর যদি পার্মানেন্ট না চান তাহলে বাঁশ দিয়েও বানাতে পারেন কম খরচে। বাঁশ দিয়ে বানিয়ে ট্যাঙ্কটাকে ওর মধ্যে আপনি প্লাস্টিক র্যাপ করতে পারেন। তো এই যে ট্যাঙ্কটা বানাবেন তার দৈর্ঘ্যটা কত হবে, প্রস্থটা কত হবে এবং হাইটটা কত হবে। ওর যে প্রস্থটা হবে সেটা হবে 2.5 ফিট অর 3 ফিট প্রস্থ নিতে পারেন, আর হাইটটা হবে 2.5 ফিট। আর আপনি ট্যাঙ্কিটার লেন্থটা রাখতে পারেন 6 ফিট ইয়া 5.5 ফিট। তো সর্বপ্রথমে এই ট্যাঙ্কটা বানানোর পরে আপনি কি করবেন, আপনি ওই ট্যাঙ্কটার মধ্যে কি করবেন, যে বালি বা শুকনো বালি বা পাথর বা আপনি যে ইটের গুঁড়ো হয় সেটাকে কিন্তু ছড়িয়ে দেবেন। সেটা ছড়িয়ে দেওয়ার পরে আপনি যে ওই হাফ রটেন গ্রাস বা অর্ধ পচনযুক্ত ঘাসটা রেখেছিলেন সেটা এবং কিছু শুকনো পাতা এবং কিছু গোবর সেটার উপরে ছড়িয়ে দেবেন, যার হাইটটা হবে, উচ্চতাটা হবে 2 থেকে 2.5 সেন্টিমিটার। ওকে, তারপরে আপনি কি করবেন, তারপরে আপনি ওর উপরে 10 থেকে 15 সেন্টিমিটার আপনি যে ওই কলার যে স্টেম বা কাণ্ডটা কুচি কুচি করে কেটে রেখেছিলেন এবং 7 দিন ধরে শুকিয়েছিলেন সেটা কিন্তু ওর উপরে ছড়িয়ে দেবেন। কচুরিপানার পাতা দিলেও আপনি কোনো প্রবলেম হবে না। ছড়িয়ে দেওয়ার পরে তারপরে কি করবেন, তারপরে আপনি গরুর যে গোবর সেই গোবরটা কিন্তু একদম 10 সেন্টিমিটার দেবেন। প্রথমে 2 থেকে 2.5 সেন্টিমিটার আপনি ওটা দেবেন, শুকনো ঘাস লতাপাতা দেবেন। তারপরে 10 সেন্টিমিটার আপনি যেটা কেটে রেখেছিলেন সেটা দেবেন এবং তারপরে 10 সেন্টিমিটার আপনি একদম পুরো রটেন যে কাউ ডাং, সেই পচা গরুর গোবরটা দেবেন এবং আপনি ওতে ইউরিন অ্যাপ্লাই করতে পারেন বা গরুর যে মূত্র সেটা অ্যাপ্লাই করবেন। দেন কি করবেন, দেন এই হাইটটাকে পুনরায় রিপিট করবেন, পুনরাবৃত্তি করবেন মানে এর হাইটটা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত না 2 ফুট হয়ে যাচ্ছে। 2 ফুট হাইট হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, সেখানে আপনি 1 মিটার কিউব মানে পার মিটার কিউবে 1 কেজি আপনি আর্থম ছড়িয়ে দেবেন। মানে 1 ঘনমিটারে আপনি 1 কেজি আর্থম ছড়িয়ে দেবেন এবং সেই আর্থমটা কী হবে, কিছুটা ময়েশ্চার পাবে এবং তারপরে সেটা তার উপরে অল্প একটু পানি ছড়িয়ে দেবেন, তাহলে কি হবে, অল্প একটু আর্দ্রতা পাবে এবং সে কিন্তু আর্থমটা বা কেঁচোটা কিন্তু মধ্যে চলে যেতে শুরু করবে। ধীরে ধীরে কি হবে, ওই ট্যাঙ্কির মধ্যে কিন্তু খাওয়া শুরু করবে। এবং এই প্রসেসটা এভাবেই সেম টু সেম করতে হবে, না হলে আপনার কিন্তু জৈব সারের সঠিক পুষ্টিটা পাবেন না। এবং সব থেকে জরুরি কথাটা বলা হয়নি, যে জরুরি কথাটা হচ্ছে আপনাকে আপনার যে ট্যাঙ্কিটা করবেন তার উপর একটা শেড লাগাতে হবে, মানে একটা ছাউনি লাগাতে হবে যাতে ওয়াটার বা জল ওর মধ্যে না ঢুকে যায়।
এবং তারপরে ওটার উপরে আপনি অল্প অল্প পানি ছড়িয়ে দেবেন, একটু গানি ব্যাগ যে হয় সেই গানি ব্যাগটার উপরে রেখে দেবেন। কেঁচোর কাজ করবে এবং সেই সারটা মোটামুটি আপনার তৈরি হয়ে যাবে 50 দিনের মধ্যে গ্রীষ্মকালে, এবং শীতকালে সেটা তৈরি হবে আপনার 75 থেকে 80 দিনের মধ্যে। তো আপনি ওই জিনিসটাকে কি করবেন, আপনি আরেকটা জিনিস করতে পারেন, তলে আপনি একটা ড্রেন করতে পারেন এবং কেঁচোর যে ওর যে এটা হয়, ওর যে আপনার স্যালাইভা বা আপনার লিকুইড যে থিংসগুলো ওর ভিতরে আছে, লিকুইড জিনিসগুলো, তরল জিনিসগুলো যেগুলো আছে, সেগুলো একটা ট্যাঙ্কির মধ্যে আপনি জমা করতে পারেন তলে পাইপ দিয়ে ট্যাঙ্কি করে। কারণ ওই যে রটারটা লিচ হবে সেটা ওর সাথে নিচে যাবে এবং ওটা পরবর্তীতে আপনি ভার্মি ওয়াশ হিসাবে ইউজ করতে পারেন। কোথায় ইউজ করতে পারেন? যেমন বেগুনের ভুঁইয়ে, যে সমস্ত জমিতে আপনার পোকা লেগে যায় সে সমস্ত জমিতে কিন্তু আপনি ইউজ করতে পারেন। ওটা অ্যাডিশনাল জিনিস যেটা আপনার পরবর্তীতে ম্যানেজমেন্টে হেল্প করবে। কিন্তু আপনি এই জৈব সারটা কিন্তু শীতকালে 75 থেকে 80 দিনের মধ্যে পাবেন এবং গরমকালে 45 দিনের মধ্যে আপনি এই জৈব সারটা পাবেন। এবং এই সারটা অ্যাপ্লাই করলে আপনার যতটা পরিমাণ ইউরিয়া, ফসফরাস, এনপিকের যে কাজ, সেই কাজটা কিন্তু পাবেন। এবং এটা পুরোটাই সায়েন্টিফিক মেথড, বৈজ্ঞানিক এবং রিসার্চ স্কলার দ্বারা একদম অ্যাপ্রুভড করা মেথড, যেটার ফলাফল অলরেডি পাওয়া গেছে। তো এরপরে আমি বলবো যে কতটা পরিমাণ আপনারা সার ইউজ করবেন জমিতে, কতটা পরিমাণে জৈব সার ইউজ করতে হবে এবং এর পরিমাপটা, এবং প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে কতটা পরিমাণ ইউজ করতে হবে এবং কোন সময়ে ইউজ করতে হবে, সে জিনিসটা আমি পরের ভিডিওতে বলবো। আপনারা আজ শিখলেন যে কিভাবে এটা করবেন। আশা করি বুঝতে পারলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং না বুঝতে পারলে আমাকে জানাবেন। চাষি ভাইয়েরা আপনারা সবাই মোবাইল ইউজ করেন এবং এটা জানালে অবশ্যই আমি উপকৃত হব। আপনাদের কিছু প্রবলেম হলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আমরা যাতে জৈব সার তৈরি করে মাটির জৈব সারে অ্যাপ্লাই করে মাটির গঠনটাকে যত ভালো করতে পারি, এটাই আমাদের প্রচেষ্টা থাকবে, যাতে আমরা পরবর্তীতে সুস্থ থাকতে পারি, এটাই মেন প্রচেষ্টা। এবং আপনাদের যে প্রোডাকশানটাও যেন একদম ঠিকঠাক হয়, সেটাও মেন প্রচেষ্টা থাকবে। ধন্যবাদ চাষি ভাইয়েরা।